মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আমাদের সহকর্মী আছেন সেখানে। এই মুহূর্তে আমরা যাব রিশাদ হাসানের কাছে, তিনিও আছেন হৃদরোগ ইনস্টিটিউটে। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। রিশাদ, জানাবেন সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? হিমঘরে এবং আমরা জানতে পেরেছি যে হিমঘরের এরই ভেতরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বোপরি কিছুক্ষণ আগেই কিন্তু তাকে একেবারে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই হিমঘর এলাকায় এবং সেখান থেকে কিন্তু সরাসরি তার মরদেহ রাখা হয়েছে হিমঘরে। আজকের রাত তার মরদেহ থাকবে হিমঘরেই এবং পরবর্তীতে আগামীকালকে তার নামাজে জানাজা সহ বাকি আনুষ্ঠানিকতার জন্য পারিবারিক এবং ইনকিলাব মঞ্চের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু আসলে তার বাদবাকি যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করা হবে। আমি যদি একটু পেছন থেকে বলতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক সমন্বয়ক ওসমান হাদি, তাকে 12ই ডিসেম্বর শুক্রবার তিনি জুমার নামাজ শেষের গণসংযোগ করে যখন ফিরছিলেন সে সময় আসলে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীতে তার অপারেশন এবং দুটি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনার পর তাকে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে এবং এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকালকে তার আরেকটি অপারেশন হওয়ার কথা ছিল পারিবারিক সম্মতির ভিত্তিতে, কিন্তু আসলে সেই অপারেশনটি হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই অপারেশনের পূর্বেই আসলে তিনি পরলোক গমন করেন এবং এরপর থেকে কিন্তু আসলে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন সকলেই কিন্তু আসলে তার মৃত্যুতে শোক জানিয়েছে এবং তার মৃত্যুতে আগামীকালকে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা গতকালকে কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে কিন্তু সেই কথা জানিয়েছেন এবং 1993 সালে জন্ম নেওয়া ওসমান হাদি জন্ম নিয়েছিলেন ঝালকাঠির নলসিটি এলাকায় এবং সেখানে কিন্তু তিনি বেড়ে উঠেছেন। সেখানে তিনি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে বিশেষ করে 2024 জুলাই আন্দোলনে তিনি অন্যতম নেতা বা নেতৃত্ব দানকারী হিসেবে সুপরিচিত হন এবং সেই সময় কিন্তু রামপুরা, বাড্ডা সহ বাসাবো এলাকার যে আশপাশের যেসব এলাকা আছে, খিলগা, সেসব এলাকায় তিনি সমন্বয়কের ভূমিকায় ছিলেন এবং সে সময় আসলে তরুণ প্রাণ যারা রয়েছে বা সাধারণ ছাত্র জনতা তাদেরকে তিনি উজ্জীবিত করেছেন এবং ফ্যাসিবাদের পতনে কিন্তু তিনি আসলে ব্যাপক ভূমিকা কিন্তু রেখেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তার এই আন্দোলন বা তার এই বিপ্লবী যাত্রা কিন্তু থেমে থাকেনি। তিনি সবসময় অন্তর্বর্তী সরকারেরও কিন্তু তিনি বিরোধিতা করেছিলেন বিভিন্ন সমালোচিত কাজগুলোর এবং পরবর্তীতে কিন্তু তিনি কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ গোষ্ঠী, ব্যক্তি কাউকেই কিন্তু আসলে সমালোচনা করতে তিনি ছাড়েননি। তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, তিনি প্রতিবাদী ছিলেন, তিনি বিপ্লবী ছিলেন সর্বোপরি এবং তার চেয়েও বড় ব্যাপার হলো তিনি আসলে মানুষের হৃদয়ে ছিলেন এবং তার প্রতিফলন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেল 24 ঘন্টা বা তার বেশি সময় ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় এবং আজকে কিন্তু বায়তুল মোকাররম মসজিদে কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে, সারা দেশে বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে তার রুহের মাগফিরাত কামনায় এবং আজকেই কিন্তু 6টার কিছুক্ষণ আগে 5:45 নাগাদ কিন্তু তাকে বহনকারী যে বাণিজ্যিক বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবার পর তাকে সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয়। যদিও প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ সহ তার পারিবারিক সিদ্ধান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নিয়ে আসা হবে, কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিকতার খাতিরে তাকে কিন্তু আসলে আজকে নিয়ে আসা হয়েছে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর এলাকায়। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি হৃদরোগের হিমঘরের একেবারে কাছে এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে তার মরদেহ এরই মধ্যে লাশবাহী গাড়ি থেকে হিমঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আসলে রাখবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং এরপর কিন্তু আগামীকালকে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরে মানিক এভিনিউতে তার নামাজে জানাজা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো করা হবে এবং তার দাফন কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু আসলে যথাযথ মর্যাদায় কিন্তু সম্পন্ন হবার কথা রয়েছে। আমরা সিঙ্গাপুর থেকে যখন তার মরদেহ বাংলাদেশে আসছিল সে সময় সিঙ্গাপুর থেকে তার মরদেহ যখন বিমানে উঠছিল তখন দেখছিলাম যে তার কফিনটি বাংলাদেশের পতাকা দিয়ে আবৃত করা হয়েছে এবং সেটি কিন্তু আসলে বাংলাদেশে এসেছে এবং পরবর্তীতে কিন্তু
তার পরিবারের বা ইনকিলাব মঞ্চের যে যারা সদস্য রয়েছেন, মানে একেবারে মূল সদস্য রয়েছেন, তারা কিন্তু আসলে একেবারে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। মূলত তাদের ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ, সেখান থেকে আসলে বেশ কিছু তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু আসলে কিছু আমরা তথ্য সরবরাহ করতে পারি। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে কিন্তু আসলে সারা দেশের শোকের যে ছায়া, সেটি নেমে এসেছে উত্তাল পুরো ঢাকা শহর, এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিক্ষুব্ধ জনতা, তাদের যে বিক্ষোভ কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিক্ষোভ কার্যক্রম আজকে দিনভর দেখতে পেয়েছি। এবং ওসমান হাদির যে মূল যে বিষয় ছিল, তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে ছিলেন এবং তিনি চাইছিলেন যে আসলে মব ভায়োলেন্স না করে কিভাবে আসলে দেশের উন্নতি করা যায়, সামনের দিকে এগোনো যায় এবং বিশেষ করে রাষ্ট্রকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমটিকে আসলে চালিয়ে নেওয়া যায়। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদি যখন বিভিন্ন টেলিভিশন টক শো বা গণমাধ্যমে যখন কথা বলতেন, তখন কিন্তু আসলে যে একেবারে সত্য এবং ন্যায়ের পক্ষে আসলে যে ধরনের কথাবার্তা বলার, সেগুলো কিন্তু তিনি আসলে সবসময় বলে এসেছেন, যে কারণে আসলে তিনি সর্বজনের কাছে একেবারে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তৈরি হয়েছিলেন। এবং তিনি আসলে বারবার কিন্তু আসলে আমরা জানি যে আসলে যেদিন তিনি গুলিবিদ্ধ হন 12 ডিসেম্বর, তার আগেই কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরে বলছিলেন যে তাকে বিভিন্ন মুঠোফোনের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে তাকে বেশ হুমকি দেয়া হচ্ছিল এবং সেই হুমকির প্রেক্ষিতে কিন্তু আসলে তিনি বারবার বলেছিলেন যে আসলে তিনি আসলে একটি শহীদ মৃত্যু চান, তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে চান, তিনি হাসি মুখে আসলে ফিরে যেতে চান যেখান থেকে এসেছেন সেখানে। এবং সেই বিষয়গুলোই কিন্তু আসলে পরবর্তীতে তার সঙ্গে ঘটেছে এবং আসলে যে কারণে গতকালকে যখন রাত 9:45 দিকে, অর্থাৎ 9:45 ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এবং সারা দেশের মানুষ জানতে পারে যে, এবং গণমাধ্যমগুলোতেও তখন খবর ছড়িয়ে পড়ে যে আসলে ওসমান হাদি আর নেই এবং তারই চলে যাওয়া আসলে যেসব রাজনীতিবিদ আজকে দিনভর কথা বলেছেন বা বিভিন্ন জায়গায় গতকাল থেকে কথাবার্তা হচ্ছে, সেসব জায়গায় কিন্তু রাজনীতিবিদরাও বলেছেন যে আসলে তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। এবং যদিও আসলে তিনি বিপ্লবী ছিলেন এবং তিনি আসলে বিপ্লবকে সমর্থন করতেন, তিনি ইনসাফের জন্য, আধিপত্যবাদ বিরোধী হবার জন্য কিন্তু তিনি আসলে বিপ্লব করেছেন এবং সেই বিপ্লব সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, এবং তিনি যে আসলে খেটে খাওয়া মানুষের জন্যই কাজ করতেন, সেটি কিন্তু আসলে বেশ অনেকবার কিন্তু প্রমাণিত হয়েছে। জি, আর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আসলে তার এই অকাল প্রয়াণে আসলে সারা দেশ আসলে শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি শাহবাগে, আমাদের আরেক সহকর্মী আছেন নাইমাল জিকো, তার কাছে। জিকো, আপনার কাছে শাহবাগের কি খবরাখবর আছে জানাবেন আমাদের। হ্যালো। আপনাকে যেমনটি জানেন যে আজকে কিন্তু গতকাল রাত থেকেই শাহবাগ পুরা উত্তাল অবস্থায় রয়েছে এবং ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই কিন্তু ফুঁসে উঠেছেন ছাত্র জনতা। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বাংলা মোটর, শাহবাগ থেকে শুরু করে সারা দেশে ছাত্র জনতারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আজকে ভোর থেকেই কিন্তু এখানে এসে জড়ো হতে থাকেন এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা যেখানে জমায়েত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে তার যতক্ষণ পর্যন্ত তার খুনিদের আসলে ধরে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। সামনে আসছে নির্বাচন, সেই নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ থাকার কথা ছিল সেটি কিন্তু বারবারই ব্যাহত হবে যদি এই হত্যার বিচার যদি সুষ্ঠুভাবে না করা হয়। যেমনটি জানেন যে গেল শুক্রবারে কিন্তু জুমার নামাজের পরপরই ওসমান হাদিকে গুলি করা হয় এবং এরপরই কিন্তু পালিয়ে যায় তাকে গুলি চালানো সেই ঘাতক ফয়সাল। এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত তাকে
ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার কারণে এই ক্ষোভ কিন্তু ফেটে পড়েছে প্রত্যেকটি ছাত্র জনতার মাঝে। আজ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন হাদির ভক্ত অনুরাগীরা এবং তারা চান এর সুষ্ঠু বিচার যাতে সামগ্রিকভাবে সম্পন্ন হয়। কিছুক্ষণ আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ এবং সেটি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে এবং কঠোর নিরাপত্তার মধ্যেই কিন্তু রাখা হয়েছে। এর আগেও যদি কথা ছিল যে আজকে সন্ধ্যায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই মসজিদটি রয়েছে সেই মসজিদে, তবে পরবর্তীতে সেই স্থানটি পরিবর্তন করে তাকে আজকে হিমঘরে রাখা হচ্ছে। আগামীকাল সর্বসাধারণের শ্রদ্ধার মধ্য দিয়ে কিন্তু এই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার কফিন ছুঁয়ে শপথ পাঠ হবে এমন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এবং আজকে এখানে যারা ছাত্র জনতারা এসেছেন তারা কিন্তু বলেছেন যে এখানে 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 যারা এখন পর্যন্ত ছাত্র জনতারা এসেছেন তারা বলেছেন যে এই শাহবাগ চত্বরের নাম শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে যাতে করা হয় এবং সামনে নির্বাচন সুষ্ঠু বেগবান এবং লেভেল প্লেইং ফিল্ড করতে আসলে যা যা প্রয়োজন তার মধ্যে কিন্তু সর্বপ্রথম দাবি রয়েছে এই ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা, পাশাপাশি জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতেরও কিন্তু দাবি উঠে এসেছে আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে। তো যেমনটি বলছিলাম যে এখানে ওসমান হাদির পক্ষ থেকে আসলে ওসমান হাদির বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু এখানে এসে অবস্থান করছেন হাজার হাজার মানুষ। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবেন না এবং গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি তাদের এই অবস্থান রয়েছে এবং তারা এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে জিকো। একই সাথে আমার আগের সহকর্মী রিশাদ হাসানও জানাচ্ছিলেন সবশেষ তথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ।